আসসালামু আলাইকুম। ফিলোসফি কর্নার ইবিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি স্বাগত এবং শুভেচ্ছা। অনার্স তৃতীয় বর্ষের প্রতীকী যুক্তিবিদ্যা এই কোর্সের আজকের আলোচনায় তোমাদেরকে স্বাগত। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি অর্থাৎ প্রতীকী যুক্তিবিদ্যা সম্পর্কে কিছু সাজেশন দেব। এবং তোমরা অনেকেই মনে করো যে এটা অনেক জটিল, কিন্তু আসলে এতটা জটিল নয় যতটা তোমরা জটিল মনে করো। তো এক্ষেত্রে আমি আজকে কিছু প্রশ্ন এখানে লিখে রেখেছি এবং এই প্রশ্নের আলোকে আমরা থিওরিটিক্যাল কিছু লেকচার দেব এবং এরপরে এই এখানে যে যে কতগুলো বিষয় আমি লিখে রেখেছি সেগুলো আমরা প্রাথমিকভাবে আলোচনা করব। এরপরে আমরা অন্যান্য দিকে ধাবিত হব। তবে আমার পরামর্শ থাকবে, এখানে যে প্রশ্নগুলো আমি লিখে রেখেছি এই সবগুলো প্রশ্ন অবশ্যই তোমাদের ভালোভাবে জানতে হবে এবং আমার ধারণা যে এখানে যে 6টি প্রশ্ন রয়েছে এই 6টি প্রশ্ন যদি তোমরা ভালো করে পড়ো বা জানার চেষ্টা করো, আশা করি এখান থেকেই তোমাদের কম করে হলেও সংক্ষিপ্ত এবং বড় প্রশ্ন কিছু প্রশ্ন তোমরা এখান থেকে পরীক্ষায় পেয়ে যাবে এবং ভালো নাম্বার পেতে হলে অবশ্যই এই থিওরিগুলো তোমাদের জানতে হবে। এখানে যে 6টি প্রশ্ন লেখা হয়েছে আমি বিগত বছরের প্রশ্ন যাচাই করে যেটা দেখেছি, আচ্ছা এইখানে যে পার্থক্যগুলো রয়েছে এই সবগুলো আরও দু একটি পার্থক্য আমি এখানে আনতে পারি। যেমন এখানে বলা হয়েছে যুক্তি এবং যুক্তির আকার, এটাকে অনেক সময় পরীক্ষায় আসে ন্যায় এবং ন্যায় আকার, এই দুটো কিন্তু একই জিনিস, এই জন্য আমি ওটা আর এখানে আনি নাই। যুক্তি এবং যুক্তির আকার, তার পরিবর্তে অনেক সময় আসে ন্যায় এবং ন্যায় আকারের পার্থক্য, একই জিনিস। আবার এখানে একটি বিষয় নিয়ে এসেছে যে সংকেত এবং প্রতীকের মধ্যে পার্থক্য কি। আমরা জানি সংকেত হচ্ছে স্বাভাবিক আর প্রতীক হচ্ছে কৃত্রিম। এই জন্য অনেক সময় এটাও একটু ঘুরিয়ে ফিরিয়ে আসে যে স্বাভাবিক সংকেত স্বাভাবিক এবং যে বিশেষ কৃত্রিম, স্বাভাবিক সংকেত এবং কৃত্রিম প্রতীকের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটা নিয়ে আলোচনা করো। অনেক সময় এটা একটু ঘুরিয়েও আসে। আবার অনেক সময় আরেকটি পার্থক্য আসে, সেটি হচ্ছে এটা আমি এখানে উল্লেখ করে নেই, সেটি হচ্ছে যে সাবেকি যুক্তিবিদ্যা এবং প্রতীকী যুক্তিবিদ্যার মধ্যে কি পার্থক্য, অর্থাৎ এই পার্থক্য সম্পর্কিত যে থিওরিগুলো রয়েছে আমি যদি এগুলোই বা তোমরা যদি এটা ভালো করে শিখো, তো এখান থেকে দেখা গেল কোনো কোনো সময় 2টা বা 3টা প্রশ্ন এই পার্থক্যগুলো থেকে এসে থাকে। বিশেষ করে সংক্ষিপ্ত যে 4 নম্বরের প্রশ্নগুলো রয়েছে সেখানে এই পার্থক্যগুলো থেকে কমপক্ষে আমি দেখেছি বিগত ইয়ারের প্রশ্নগুলো কমপক্ষে 2টি, কোনো কোনো ক্ষেত্রে 3টিও পার্থক্য সেখানে এসে থাকে। কাজেই আমরা যদি এই পার্থক্যগুলো ভালো করে শিখে থাকি তাহলে কম করে হলো এখানে যদি 2টা প্রশ্ন আসে তাহলে কিন্তু আমরা 8 এবং ভালোভাবে লিখতে পারলে 8 মার্কসের মধ্যে 8ই পাওয়ার সম্ভাবনা বেশি। আমরা যদি 7ও ধরে নিই, আবার যদি 3টা প্রশ্ন চলে আসে তাহলে 3 4 12, সেখানে আমরা 10 থেকে 11 নম্বর এই শুধু এই পার্থক্য থেকে আমরা পেতে পারি। তা আশা করি আজকের এই পার্থক্যগুলো তোমরা লিখে রাখবে এবং সিরিয়াল বাই সিরিয়াল সেই পার্থক্যগুলো তোমরা পড়ার চেষ্টা করবে। তো আমি আজকে প্রথম যে টপিকসটা লিখেছি সেটা নিয়ে আজকে আলোচনা করব, ধারাবাহিকভাবে পরবর্তী পার্থক্যগুলো আমি আলোচনা করব। তো তোমরা চ্যানেলে সবসময় থাকো, আশা করি নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা যদি এখানে বেল আইকনে চাপ দিয়ে রাখো বা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, সেক্ষেত্রে যখনই নতুন ভিডিও দেওয়া হবে সাথে সাথে তোমরা পেয়ে যাবে। তো আজকে আমরা আলোচনা করব যুক্তি এবং যুক্তির আকার। আমি একটু আগেও বলেছি এটা অন্যভাবেও আসে, যেমন ন্যায় এবং ন্যায় আকার, এর মধ্যে পার্থক্য একই জিনিস। তো আশা করি এই জিনিসটা আসলে আর তোমাদের ভুল হবে না। যদি পরীক্ষায় যুক্তির আকার পড়ে গেছো কিন্তু পরীক্ষায় আসছে ন্যায় এবং ন্যায় আকার, হয়তো ভাবতে পারো যেটা হয়তো ভিন্ন জিনিস, কিন্তু একই জিনিস। এটা যদি এইভাবে আসে বা এইভাবে আসে, যেভাবে আসুক আনসার হবে একই। তো যাই হোক, আজকে আমরা পড়াবো যুক্তির আকারের মধ্যে পার্থক্য, ন্যায় অথবা ন্যায় এবং ন্যায় আকারের মধ্যে পার্থক্য। সাধারণত আমরা দেখি যে
প্রতীকী যুক্তিবিদ্যায় যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় তার মধ্যে অন্যতম হলো যুক্তি এবং যুক্তির আকার। এবং একটি যুক্তি সেটি বৈধ হবে না অবৈধ হবে, অর্থাৎ একটি যুক্তি কখনো বৈধ হয় আবার কখনো সেটি অবৈধ হয়, এবং সেটি কখন বৈধ এবং কখন অবৈধ হবে সেটি নির্ভর করে ওই যুক্তিটির আকারের উপর, অর্থাৎ যুক্তিটা কোন ফর্মে গঠিত হয়েছে সেটার উপর ভিত্তি করেই ওই যুক্তির বৈধতা এবং অবৈধতা নির্ণয় করতে হয়। আর এই সমস্ত কারণেই যুক্তিবিদগণ এই যুক্তির আকারকে কি বলেছেন, বা যুক্তিবিদ ন্যায়কে বৈধতা বা অবৈধতা আকারগত বলে মনে করেছেন, অর্থাৎ যুক্তিকে তারা যুক্তির আকারগত বৈধতা বলেই অভিহিত করেছেন। আমরা পরবর্তী অধ্যায়ে যখন যাব সেখানে আমরা যুক্তির বৈধতার আকারগত প্রমাণ নিয়েও আলোচনা করব। তাহলে প্রথমে আমরা দেখি ন্যায় বা যুক্তি কাকে বলে। প্রথমে আমরা দেখি ন্যায় বা যুক্তি কাকে বলে, এটা আমরা একটু দেখি। যেমন দুই বা ততোধিক, কি বলছে, দুই বা ততোধিক বচনের সমন্বয়, দুই বা ততোধিক বচনের সমন্বয় যখন কোনো অনুমান, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়, অনুমান ভাষায় প্রকাশ হয় তখন তাকে ন্যায় বা যুক্তি বলা হয়। আমি আবারও বলছি, যখন দুই বা ততোধিক অর্থাৎ দুটি বা তারও বেশি কি হয়, বচন, দুই বা ততোধিক বচন, এই দুই বা ততোধিক বচনের মধ্যে যখন সমন্বয় হয় এবং সেই সমন্বয়টা যখন একটা অনুমানের ভিত্তিতে হয় এবং সেই অনুমানটা যখন ভাষায় প্রকাশ করা হয় তখন সেটা হবে ন্যায় অথবা যুক্তি। আর এই যে একটি যুক্তি দাঁড় করানো হবে, এই একটি যুক্তি তখনই পূর্ণতা পাবে যখন এই যুক্তিটি দুটি আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে বা নিয়মতান্ত্রিকভাবে নিঃসরিত হয়, অর্থাৎ সিদ্ধান্তে টানা হয়, নিঃসরিত হয়। অর্থাৎ এই যে আমরা যে যুক্তির কথাটা এখানে বললাম, যুক্তি কখন হবে, যখন দুই বা ততোধিক বচনের সমন্বয়ের যে একটা অনুমান, সে অনুমানটা যখন ভাষায় প্রকাশ করা হবে তখন সেটা হবে একটি যুক্তি। আর এই যুক্তিটি বৈধ হবে না অবৈধ হবে সেটা নির্ভর করবে যে এই যুক্তিটি দুটি আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে সিদ্ধান্তটি নিঃসরিত হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে সেটি বৈধ যুক্তি, আর যদি অনিবার্যভাবে বা নিয়মতান্ত্রিকভাবে সিদ্ধান্তটি না আসে সেক্ষেত্রে এটি হয়ে যাবে অবৈধ যুক্তি। এই হচ্ছে ন্যায়। আমি একটু উদাহরণ দিলে বিষয়টি আরো বুঝতে সহজ হবে। অর্থাৎ ন্যায় বলতে কি, আমরা প্রথমেই ধরে নিই যে ন্যায় বলতে কি বোঝায়। ন্যায় হচ্ছে দুই বা ততোধিক বচনের সমন্বয়ে যখন তাদের যে অনুমান সেটা যখন ভাষায় প্রকাশ করা হবে, অর্থাৎ দুই বা ততোধিক বচনের সমন্বয়ের যে অনুমান সেটি যখন কোনো ভাষায় প্রকাশ হবে তখন সেটি হবে ন্যায় বা যুক্তি। আর এই ন্যায় বা যুক্তিটি বৈধ না অবৈধ সেটি নির্ভর করবে এই যে যুক্তিটি দেওয়া হবে সেই যুক্তিটি যে দুটি আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে সিদ্ধান্তে নিঃসরিত হয়েছে কিনা। যদি অনিবার্যভাবে নিঃসরিত হয়ে থাকে বা নিয়মতান্ত্রিকভাবে নিঃসরিত হয়ে থাকে বা যুক্তির নিয়ম অনুসারে হয়ে থাকে তখন সেই যুক্তিটা হবে বৈধ। আর যদি তা না হয়ে থাকে, নিয়ম বহির্ভূতভাবে বা অনিয়ম করে থাকে, যুক্তির যে নিয়ম সেই নিয়মের ব্যতিক্রম ঘটলেই তখন সেই যুক্তিটি অবৈধ হয়ে যাবে। সুতরাং আশ্রয় বাক্য আমরা এই কথার প্রেক্ষিতে বলতে পারি যে যেহেতু দুটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হবে আর তখনই সেটি বৈধ বা অবৈধ যুক্তি হবে। কাজে আমরা ধরে নিতে পারি যে আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত এই দুটি সমন্বয়ে যুক্তি গঠিত হয়ে থাকে। আমরা একটি উদাহরণ দিই। আকাশে ঘন মেঘ দেখা দিয়েছে।
দেখা দিয়েছে। সুতরাং বৃষ্টি হবে। অর্থাৎ এই যুক্তিটি যদি আমরা প্রতিকায়িত করি যদি প্রতিকায়িত রূপ হয় তাহলে হবে এটাকে যদি আকাশে মেঘ, এটাকে যদি আমি পি ধরি, আর ঘন মেঘ দেখা দিয়েছে এটাকে যদি কেউ ধরি, তাহলে সিদ্ধান্তটা হবে পি। এটি একটি যুক্তি। অর্থাৎ এখানে একটি আশ্রয় বাক্য রয়েছে, আকাশে ঘন মেঘ দেখা দিয়েছে, সুতরাং বৃষ্টি হবে। অর্থাৎ আকাশে ঘন ধূসর মেঘ দেখলে আমরা বুঝতে পারি যে বৃষ্টি হবে। এটাকে যদি প্রতীকের ভাষায় প্রকাশ করতে চাই তাহলে এখানে যে দুটি জিনিস রয়েছে, আকাশে ঘন মেঘ দেখা দিয়েছে, একটাকে আমরা পি ধরছি আর একটা আমরা কিউ ধরেছি, এবং সিদ্ধান্তটি যেহেতু বৃষ্টি হচ্ছে সুতরাং এটা হলো পি। এটি হচ্ছে একটি যুক্তি। এখন আমরা দেখব যুক্তির আকার বা ন্যায়াকার। যুক্তির আকার বা ন্যায়াকার। কোন প্রতীক ন্যায়াকার হবে, ন্যায়াকার হবে কখন? যখন কোন প্রতীক পরম্পরায় বচনের বর্ণদ্বয়ের পরিবর্তে একটি বিধিবদ্ধ নীতিমালা অনুসরণ করে সংস্থাপন করলে যে যুক্তি বা ন্যায় পাওয়া যায় তাকে ন্যায়াকার বা যুক্তির আকার বলা হয়ে থাকে। আমি আবারও বলি, এখানে যে পয়েন্ট কথাগুলো রয়েছে, যে কোনো প্রতীক কি বলেছে, যে পরম্পরায় পরপর ধারাবাহিকভাবে পরম্পরায় কি করবে, যে বচনটি ব্যবহার করা হবে সেই বচনের যে বর্ণগুলো রয়েছে, বর্ণদ্বয়ের যে বর্ণ থাকবে, বর্ণদ্বয়ের পরিবর্তে আমরা বচনে ব্যবহৃত যে বর্ণ রয়েছে তার পরিবর্তে কি করব, একটি বিধিবদ্ধ নীতিমালা, এটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয়, একটি বিধিবদ্ধ অর্থাৎ সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে, বিধিবদ্ধ নীতিমালা অনুযায়ী কি করব, সংস্থাপন করব অর্থাৎ প্রতিষ্ঠিত করব, তখনই সেটি কি হবে, ন্যায়াকার বা যুক্তির আকার হবে। ন্যায়াকার বা যুক্তির আকার হবে। অর্থাৎ আমি আবার বলছি, ন্যায়াকার হবে কখন? যখন কোনো প্রতীক পরম্পরায় বচনে ব্যবহৃত বচনদ্বয়ের পরিবর্তে একটি বিধিবদ্ধ নীতিমালা অনুযায়ী সংস্থাপন করব, তখন সেটি হবে ন্যায়াকার বা যুক্তির আকার। আমরা একটু উদাহরণ দিলে বিষয়টি আরো বুঝতে সহজ হবে। উদাহরণ হচ্ছে এরকম, যে যদি অনাবৃষ্টি হয় তাহলে কি হবে, দেশে খাদ্যাভাব দেখা দিবে। তারপরে দ্বিতীয় বচনটি হচ্ছে অনাবৃষ্টি হয়েছে, অতএব দেশে খাদ্যাভাব দেখা দিয়েছে।
অর্থাৎ কি বলছে, উদাহরণটি হচ্ছে এরকম, এটি হচ্ছে ন্যায়াকার। যদি অনাবৃষ্টি হয় তাহলে দেশে খাদ্যাভাব দেখা দিবে। অনাবৃষ্টি হয়েছে, দেশে খাদ্য অভাব দেখা দিয়েছে। অর্থাৎ এখানে একটি হচ্ছে আশ্রয় বাক্য আর একটি হচ্ছে আশ্রয় বাক্য, দুটি আশ্রয় বাক্য, তার থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ কি বলছে যে এটা কখন, এটা যদি যুক্তি হয় তাহলে যুক্তির আকার কোনটা হবে? আকার হবে তখনই যখন এটাকে কি করতে হবে, বচনের পরিবর্তে একটি বিধিবদ্ধ নীতিমালা অনুসরণ করতে হবে। বিধিবদ্ধ নীতিমালা বলতে কি বোঝাচ্ছে? এই যে তাহলে, যদি এবং তাহলে, এটাকে আমরা জানি যে বচনের কতগুলো প্রকারভেদ রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে, এটাকে আমরা বলি প্রাকল্পিক। যদি কোন কন্ডিশনাল একটা বচন যদি হয় কন্ডিশনাল, অর্থাৎ সত্যের অধীন, সেটাকে আমরা বলি প্রাকল্পিক। অর্থাৎ এটার জন্য আমরা একটা বিশেষ প্রতীক ব্যবহার করব। এই জন্যই বলা হয়েছে যে বিধিবদ্ধ নীতিমালা অনুযায়ী কি করব, যখন কোন বচন বা বচনের পরিবর্তে বিধিবদ্ধ নীতিমালা অনুযায়ী সংস্থাপন করব, তখন সেটি হবে ন্যায়াকার। এখন আমরা যদি এটাকে প্রতিকায়িত করি, প্রতিকায়িত করলে কি দাঁড়াবে? যদি এ তবে বি, তবে বি। অর্থাৎ এ ধরা হয়েছে কোনটা? যদি অনাবৃষ্টি হয়, এটাকে ধরা হয়েছে এ, তাহলে দেশে খাদ্যাভাব দেখা দিবে, এটাকে ধরা হয়েছে বি। তাহলে তবে একই জিনিস। তারপরে অতএব অনাবৃষ্টি হয়েছে মানে এ, সুতরাং খাদ্যাভাব দেখা দিয়েছে মানে বি, তাহলে সুতরাং হবে বি। এটা হচ্ছে যুক্তি, কিন্তু যুক্তির আকার কিন্তু এখনো হয়নি। কেন হয়নি? কারণ আমরা এখনো বিধিবদ্ধ নিয়মটা সেখানে অনুসরণ করিনি। বিধিবদ্ধ নিয়ম যখন অনুসরণ করবো তখন সেটা কি দাঁড়াবে, যে এ, এই যে তবের পরিবর্তে আমরা বিশেষ বিধিমালা অনুসারে এখানে ইমপ্লাইজ চিহ্ন ব্যবহার করবো। আমরা জানি যে কোনো বাক্যে যদি তাহলে থাকে বা তবে থাকে, তাহলে আমাদের এটাকে প্রাকল্পিক চিহ্ন ব্যবহার করতে হবে, যেটাকে আমরা ইমপ্লাইজ বলে থাকি। তাহলে এ, তবের পরিবর্তে আমরা এই যে বচনের পরিবর্তে আমরা কি বলবো? প্রতীক, একটি বিধিবদ্ধ নিয়ম অনুসরণ করব। এ ইমপ্লাইজ বি, তাহলে এ হচ্ছে এ, সুতরাং বি। এই হচ্ছে, এটা হবে ন্যায়াকার। আশা করি ন্যায় এবং ন্যায়াকারের মধ্যে পার্থক্যটি তোমরা বুঝতে পেরেছ। আমরা এখন এই ন্যায় এবং ন্যায়াকারের মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে সেগুলো নিয়ে এখন আমরা কথা বলবো। নিঃসন্দেহে এদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে, যে কোনটা ন্যায় এবং কোনটা ন্যায়াকার। ইতিমধ্যে আমার আলোচনাও সেটা পরিষ্কারভাবে বের হয়ে এসেছে, যে কখন ন্যায় হবে এবং কখন সেটি ন্যায়াকার হবে। যেমন আমরা এখানে একটি বিষয় যে রয়েছে সেটা হচ্ছে ন্যায় এবং ন্যায়াকারের মধ্যে যে বিষয়টি উল্লেখযোগ্যভাবে বলা যায় সেটি হচ্ছে যে বৈধ এবং অবৈধ হওয়ার বিষয়টি। আমরা জানি যে ন্যায় এবং ন্যায়াকার কখনো সত্য বা মিথ্যা হয় না। কি বলছে? যে যুক্তি বা ন্যায় বা ন্যায়াকার কখনোই সত্য, সরাসরি সত্য বা মিথ্যা হয় না, কিন্তু বৈধ এবং অবৈধ হওয়ার প্রশ্ন রয়েছে। সত্য মিথ্যার হয় না, সাধারণত সত্য মিথ্যার ক্ষেত্রে হয়ই না, কিন্তু বৈধ এবং অবৈধতার ব্যাপার জড়িত রয়েছে। আর যেখানে বৈধ অবৈধতা জড়িত রয়েছে সেখানে কিছু সুনির্দিষ্ট নিয়মের বিষয় জড়িত রয়েছে। বচনের সাথে সত্য বা মিথ্যা জড়িত হয়ে থাকে, অর্থাৎ যুক্তির সাথে সত্য বা মিথ্যা, অর্থাৎ যে যুক্তি মানে কি, যে বচনটি দেওয়া হবে সেই বচনটা সত্য অথবা মিথ্যা হতে পারে, বা এখানে সত্য মিথ্যা জড়িত। অন্যদিকে বৈধতা এবং অবৈধতা, ওই যে আমরা বললাম যে বচনটা অবশ্যই সত্য মিথ্যা হতে পারে, কিন্তু বচনের যে আকার সেটি বৈধতা এবং অবৈধতার প্রশ্ন জড়িত, সেটি সত্য মিথ্যার সাথে জড়িত না। কিন্তু এই যে বললাম যুক্তির আকার, যুক্তি সেটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, কিন্তু যুক্তির আকার সেটা সত্য মিথ্যার সম্পর্কিত নয়, সেটি হচ্ছে বৈধতা এবং অবৈধতার সাথে সম্পর্কিত। এবার আমরা পার্থক্যগুলো দেখি। প্রথমে আমরা যে পার্থক্যটা দেখব সেটি হচ্ছে যে যখন
যখন আশ্রয় বাক্য থেকে, অর্থাৎ আমরা যেটা জানি যে বচন এবং সিদ্ধান্ত, যে যার থেকে সিদ্ধান্ত নিঃসৃত হয় সেটাকে আমরা আশ্রয় বাক্য বলি। অর্থাৎ যখন আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয় তখন সেটাকে আমরা বলে থাকি ন্যায় বা যুক্তি। আবার অপরদিকে একই রকম অনির্দিষ্ট সংখ্যক, নির্দিষ্ট করা নেই, অনির্দিষ্ট সংখ্যক যুক্তির আকারকে বলা হয় ন্যায়াকার। কি বলা হয়? ন্যায়াকার বলা হতো। অর্থাৎ আমি আবারও বলি, আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসরিত হয় তখন সেটি হয় তখন ন্যায়। আর যখন কি থাকবে? একই রকম কিন্তু অনির্দিষ্ট সংখ্যক, অর্থাৎ এটার মতোই হবে কিন্তু অনির্দিষ্ট সংখ্যক, তখন সেটি হবে ন্যায়াকার। এটা হচ্ছে প্রথম পার্থক্য। দ্বিতীয় পার্থক্য সেটি হচ্ছে যে ন্যায়ের সাদৃশ্য রয়েছে বচনের সাথে, অর্থাৎ যুক্তি বা ন্যায় এর সাথে মিল রয়েছে বা সাদৃশ্য রয়েছে বচনের। আবার যদি ন্যায় আকারের কথা বলি তাহলে বচন আকারের সাথে বা বচনের যে আকার রয়েছে তার সাথে মিল রয়েছে ন্যায় আকারের বা যুক্তির আকারের, ন্যায় আকারের বা যুক্তির আকারের। অর্থাৎ 2 নম্বর যে পার্থক্য সেটা হচ্ছে যুক্তি বা ন্যায়ের সাদৃশ্য রয়েছে বচনের সাথে, অপরদিকে বচন আকারের সাথে সাদৃশ্য বা মিল রয়েছে ন্যায় আকার বা যুক্তির আকারের সাথে। তৃতীয় যে পার্থক্য সেটি হচ্ছে যে যুক্তি বা ন্যায় যুক্তি বা ন্যায় হচ্ছে একটি মূর্ত দৃষ্টান্ত। যুক্তি বা ন্যায়ের দৃষ্টান্তটা হচ্ছে কি একটি মূর্ত টাইপের, আর ন্যায়াকার বা যুক্তির আকারের দৃষ্টান্ত হচ্ছে বিমূর্ত টাইপের। এটা আমাদের খেয়াল রাখতে হবে যে যুক্তির আকার বা ন্যায়ের দৃষ্টান্ত হচ্ছে মূর্ত, আর ন্যায়াকার বা যুক্তির আকারের দৃষ্টান্ত হচ্ছে বিমূর্ত। 4 নম্বরে হচ্ছে যে যুক্তির মধ্যে বা ন্যায়ের মধ্যে, যুক্তি বা ন্যায়ের মধ্যে একটি বক্তব্য নিহিত থাকে। একটি বক্তব্য কি থাকে? নিহিত থাকে যুক্তির সাথে। যেহেতু এটি একটি বক্তব্য, সেটা সত্য হওয়া মিথ্যা হওয়ার সুযোগ থাকে, এই জন্য যুক্তি বা ন্যায় হচ্ছে যুক্তি বা ন্যায়ের মধ্যে একটি বক্তব্য নিহিত থাকে। অপরদিকে ন্যায়কার বা যুক্তির আকারের মধ্যে কোনো বক্তব্য থাকে না, অর্থাৎ সেখানে কোনো বক্তব্য থাকে না, অর্থাৎ সেখানে সত্য মিথ্যা হওয়ার কোনো সুযোগ নেই, তবে বৈধ অবৈধ হওয়ার সুযোগ রয়েছে। 5 নম্বরের যে পার্থক্য সেটি হচ্ছে যে ন্যায় বা যুক্তি সর্বদা বিশেষ ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে বা প্রযোজ্য হয়। অপরদিকে ন্যায়াকার কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য হয় না। এটি একটি সার্বিক ধারণা। আমি আবারও বলছি, 5 নম্বরের পার্থক্যটি হচ্ছে, 5 নম্বরের যে পার্থক্য সেটি হচ্ছে যুক্তি বা ন্যায় বা যুক্তি কোনো ব্যক্তি বা বস্তুর উপর প্রযোজ্য হয়, কিন্তু ন্যায়াকার বা যুক্তির আকার কোনো ব্যক্তি বা বস্তুর উপর প্রযোজ্য হয় না। এটি হচ্ছে একটি সার্বিক বা সাধারণ ধারণা। তারপরে 6 নম্বরে যে পার্থক্য সেটি হচ্ছে যে ন্যায় বা যুক্তি হচ্ছে কারণের একটি মূর্ত দৃষ্টান্ত, অর্থাৎ এখানে একটি বক্তব্য থাকে যা ভাষায় বা প্রতীকের দ্বারা প্রকাশ হয়ে থাকে। অন্যদিকে ন্যায়াকারের মধ্যে তেমন কোনো বক্তব্য নিহিত থাকে না বা কোনো মন্তব্য থাকে না, কেননা ন্যায়াকার বা যুক্তির আকার হলো
একটি সাধারণ আকার বা সার্বিক আকার। তো সেটা আরেকটি পার্থক্য। সর্বশেষ আমরা যে পার্থক্যটি, সেটি খুবই গুরুত্বপূর্ণ, যে তারা ন্যায় এবং ন্যায় আকারে যে প্রকাশ, কিভাবে প্রকাশ করব। আমরা জানি যে ন্যায় প্রকাশ হয় ইংরেজি, ও ন্যায়কে বা যুক্তিকে প্রতিকায়িত করতে হয় ইংরেজি বড় হাতের চিহ্ন দিয়ে, বড় হাতের চিহ্ন দিয়ে, যেমন এ, বি, সি, এভাবে বড় হাতে, ইংরেজি বড় হাতের অক্ষরে ন্যায়ের প্রতিকায়িত করতে হয়। আর ন্যায়কারকে প্রতিকার করতে হয়, কি দিয়ে? ন্যায়কারকে প্রতিকায়িত করতে হয় ইংরেজি ছোট হাতের অক্ষর দিয়ে, যেমন আমরা বলি পি, কিউ, আর ইত্যাদি। আশা করি এই পার্থক্যগুলো তোমরা বুঝতে পেরেছ এবং এগুলো মনে রাখবে। আশা করি এই প্রশ্নটি এভাবে লিখতে পারলে তোমরা 4-এর মধ্যে কমপক্ষে 3 তো অবশ্যই পাবে। তো আজকে এই পর্যন্তই। খুদা হাফেজ।